তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের ষষ্ঠ অধ্যায় ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, এই চ্যাপ্টারটা নিয়ে একটা মজার ব্যাপার আছে। কেউ কেউ বলে এটা নাকি আইসিটি বইয়ের সবচেয়ে সহজ অধ্যায়, আবার অনেকে বলে না না, এখানে কিছু প্যাঁচানো বিষয় আছে যা পরীক্ষায় বেশ ভোগায়। তো আজকের আলোচনায় আমরা এই অধ্যায়ের গভীরে যাব। আমাদের হাতে থাকা সোর্সগুলো বিশ্লেষণ করে যা দেখলাম, মানে ঢাকা, রাজশাহী, কুমিল্লা বোর্ড সহ প্রায় সব বোর্ডে 2016 থেকে 2019 পর্যন্ত প্রতি বছরই এখান থেকে প্রশ্ন এসেছে। হ্যাঁ, কমপক্ষে একটা সৃজনশীল প্রশ্ন আর 3-4টা এমসিকিউ তো আসেই। তার মানে এই অধ্যায়টা কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। একদম ঠিক। আর এই অধ্যায়ের একটা বড় সুবিধা হলো ঠিক মতো বুঝতে পারলে এখানে কিন্তু ফুল মার্কস তোলা খুবই সম্ভব। কিন্তু সমস্যাটা হয় কোথায়? সমস্যাটা হয় কিছু জায়গায়, যেমন শিক্ষার্থীরা প্রায় প্রাইমারি কি আর ফরেন কি এর পার্থক্যটা গুলিয়ে ফেলে। ও হ্যাঁ, এটা একটা কমন সমস্যা। কিংবা দুটো টেবিলের মধ্যে সম্পর্ক বা রিলেশন তৈরি করার শর্তগুলো মনে রাখতে পারে না। আর এসকিউএল কমান্ডের সিনট্যাক্স তো ওটা তো অনেকের কাছেই একটা আতঙ্কের নাম। ঠিক এখানেই আমরা সাহায্য করতে চাই। আজকে আমাদের মিশন হলো এই বিষয়গুলোকে একদম সহজ করে ভেঙে ফেলা। আচ্ছা, চলুন আমরা একটা কাজ করি। ধরুন আমরা একেবারে শূন্য থেকে একটা কলেজের জন্য ডেটাবেস তৈরি করব। চমৎকার আইডিয়া। এই যাত্রার মাধ্যমে আমরা পুরো অধ্যায়টা শিখে ফেলব। তো একদম শুরুতে আসি। এই যে ডেটাবেজ শব্দটা, এটা শুনলে খুব ভারী কিছু মনে হয়। সহজ ভাষায় এটা আসলে কি? খুব সুন্দর একটা আইডিয়া। ডেটাবেসকে সহজভাবে ভাবার জন্য আমাদের সোর্সে একটা চমৎকার উপমা আছে, আর্মি বেসের মতো ডেটাবেস। আর্মি বেস ডেটাবেস, ইন্টারেস্টিং। হ্যাঁ, আর্মি বেস যেমন সৈন্যদের ঘাঁটি, ডেটাবেস হলো তথ্যের ঘাঁটি। মানে ডেটাবেস হলো একটা সুসংগঠিত তথ্য ভাণ্ডার যেখানে বিপুল পরিমাণ ডেটা বা উপাত্ত এমনভাবে সাজিয়ে রাখা হয় যাতে পরবর্তীতে সেখান থেকে সহজে তথ্য খুঁজে বের করা যায়, পরিবর্তন করা যায় বা ম্যানেজ করা যায়। ঠিকানা, ফোন নম্বর, তাদের পরীক্ষার ফলাফল সবকিছুই তো একটা ডেটাবেজে রাখা আছে। ঠিক তাই। এমনকি একটা মুদি দোকানের পুরনো হালখাতাও কিন্তু এক ধরনের অ্যানালগ ডেটাবেস। হ্যাঁ হ্যাঁ, আসলেই তো। আর ডিজিটাল যুগে তো কথাই নেই। দারাজে লক্ষ লক্ষ ক্রেতা বিক্রেতা তথ্য কিংবা ইউটিউবের কোটি কোটি ভিডিও আর ব্যবহারকারী তথ্য, এই সব কিছুই বিশাল বিশাল ডেটাবেজের উপর দাঁড়িয়ে আছে। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার। আমরা ডেটা আর ইনফরমেশন এই দুটো শব্দ প্রায় এক করে ফেলি। এদের মধ্যে কি কোনো পার্থক্য আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এদের মধ্যে সূক্ষ্ম কিন্তু মৌলিক পার্থক্য আছে। ডেটা মানে ডেটা হলো বিচ্ছিন্ন বা অগোছালো ফ্যাক্ট, অনেকটা কাঁচামালের মতো। যেমন ধরুন রিয়াদ, রোল 501, আইসিটি 95, এগুলো আলাদা আলাদাভাবে শুধু ডেটা। এদের তেমন কোনো অর্থ নেই। কিন্তু যখন আমি ডেটাগুলোকে প্রসেস করে একসাথে সাজিয়ে বলবো রিয়াদ যার রোল 501, সে আইসিটি বিষয়ে 95 নম্বর পেয়েছে, তখন এটা হয়ে গেল ইনফরমেশন বা তথ্য। ও আচ্ছা, অর্থাৎ অর্থপূর্ণভাবে সাজানো ডেটাই হলো ইনফরমেশন। একদম। দারুণ। তাহলে আমাদের কলেজের এই বিশাল ডেটার ঘাঁটিকে ম্যানেজ করার জন্য তো বিশেষ কোনো টুল বা সফটওয়্যার লাগবে। এখানেই কি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস এর ভূমিকা? একদম। ডিবিএমএস হলো সেই সফটওয়্যার যা আমাদের ডেটাবেস তৈরি করতে, ডেটা ইনপুট দিতে, প্রয়োজন মতো ডেটা খুঁজতে, পরিবর্তন বা ডিলিট করতে এবং পুরো সিস্টেমটাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে সাহায্য করে। কিছু উদাহরণ যদি দিতেন। যেমন মাইক্রোসফট অ্যাক্সেস, অরাকল, মাইএসকিউএল, এগুলো খুব জনপ্রিয় কিছু ডিবিএমএস সফটওয়্যার। একটা এক্সেল শিটের ছবি ভেসে ওঠে। আমি কি ঠিক ভাবছি? একদম ঠিক ভাবছেন। এক্সেল শিটের সাথে এর খুব ভালো মিল আছে। একটা ডেটাবেস টেবিলের কথাই ধরুন। টেবিলের প্রতিটি কলমকে বলা হয় ফিল্ড, মানে ফিল্ড। যেমন আমাদের ছাত্রছাত্রীদের টেবিলের জন্য স্টুডেন্ট নেম, রোল নাম্বার, অ্যাড্রেস, এগুলো প্রত্যেকটা এক একটা ফিল্ড। আর একটা ফিল্ডে সবসময় একই ধরনের ডেটা থাকে, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। বুঝেছি। তাহলে টেবিলের সারি বা রোগুলো হলো রেকর্ড। প্রেসিসামেন্তে। প্রতিটি সারি বা রো হলো একটি রেকর্ড, মানে রেকর্ড। যেমন একজন ছাত্রের নাম, রোল, ঠিকানা, এই সব তথ্য মিলে তার জন্য একটি পূর্ণাঙ্গ রেকর্ড তৈরি হয়। আর এরকম অনেকগুলো রেকর্ড আর ফিল্ডের সমন্বয়ে তৈরি হয় একটি টেবল, মানে টেবল। এটাই ডেটাবেজের মূল ভিত্তি। বোঝানোর উপায় কি? এখানেই কি ডেটা টাইপের ধারণাটা আসে? আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন। ডেটা টাইপ নির্ধারণ করে দেয় যে একটি ফিল্ডে ঠিক কোন ধরনের ডেটা রাখা যাবে।
পরীক্ষার জন্য কয়েকটা ডেটা টাইপ জানা খুব জরুরি। যেমন? যেমন নাম বা ঠিকানার জন্য টেক্সট, রোল নম্বর বা বয়সের জন্য নাম্বার, জন্ম তারিখের জন্য ডেট টাইম। আর এমসিকিউর জন্য একটা খুব কমন প্রশ্ন আসে ইয়েস নো ডেটা টাইপ নিয়ে, যেটা মেমোরিতে মাত্র 1 বাইট জায়গা নেয়। ঠিক। আরেকটা ইন্টারেস্টিং ডেটা টাইপ হলো ব্লব বা বাইনারি লার্জ অবজেক্ট। এটা দিয়ে নাকি ছবি বা মাল্টিমিডিয়া ফাইলও ডেটাবেজে রাখা যায়। হ্যাঁ, ঠিক তাই। এখন আমরা আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে ঢুকব। আচ্ছা। আচ্ছা, আমাদের কলেজের ডেটাবেজে তো শুধু ছাত্রছাত্রীদের তথ্যই থাকবে না, তাদের পরীক্ষার রেজাল্টও থাকবে, লাইব্রেরি থেকে কোন বই নিয়েছে সেই তথ্যও থাকবে। এখন আমার প্রশ্ন হলো, এই সব তথ্য কি আমরা একটাই বিশাল টেবিলে রেখে দেব? মানে ছাত্রের নাম, রোল, ঠিকানা, তারপর তার প্রথম সেমেস্টারের সব বিষয়ের নম্বর, তারপর লাইব্রেরির বইয়ের নাম, সব এক সারিতে? হ্যাঁ। দেখতে তো খুব জগা খিচুড়ি মনে হচ্ছে। তাই না? আসলেই তো। এটা তো একটা বিশাল বড় এক্সেল শিটের মতো হয়ে যাবে। আর কোনো ছাত্র যদি 5টা পরীক্ষা দেয় আর 10টা বই লাইব্রেরি থেকে নেয়, তাহলে তো তার নাম, রোল, ঠিকানা এই একই তথ্য 15 বার লিখতে হবে। এতে তো অনেক ডেটা বারবার লেখা হবে আর জায়গা নষ্ট হবে। চমৎকার। আপনি মূল সমস্যাটা ধরে ফেলেছেন। এই যে একই ডেটার পুনরাবৃত্তি, একে বলে ডেটা রিডান্ডেন্সি, মানে ডেটা রিডান্ডেন্সি। এই সমস্যার সমাধানের জন্যই 1970 সালে বিজ্ঞানী কড? কড হ্যাঁ। কড রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা RDBMS এর ধারণা দেন। এই নাম আর সালটা কিন্তু এমসিকিউ এর জন্য হট টপিক। তাহলে RDBMS এই সমস্যার সমাধান কিভাবে করে? টেবিলগুলোকে কি ভেঙে ফেলে? ঠিক তাই। RDBMS এর মূল দর্শন হল সব তথ্য এক টেবিলে না রেখে সম্পর্কিত তথ্যের জন্য আলাদা আলাদা টেবিল তৈরি করা। ও আচ্ছা। যেমন আমাদের কলেজের জন্য আমরা ছাত্রছাত্রীদের ব্যক্তিগত তথ্যের জন্য একটা স্টুডেন্টস টেবিল বানাবো, তাদের পরীক্ষার ফলাফলের জন্য সম্পূর্ণ আলাদা একটা রেজাল্টস টেবিল বানাবো। লাইব্রেরির তথ্যের জন্য লাইব্রেরি নামে আরেকটা টেবিল? ঠিক। এরপর এই টেবিলগুলোর মধ্যে একটা যৌক্তিক সম্পর্ক বা রিলেশন তৈরি করে দেব। এখানেই তো আসল প্রশ্নটা আসে। এই যে দুটো আলাদা টেবিল, স্টুডেন্টস আর রেজাল্টস, এদের মধ্যে সিস্টেম কিভাবে বুঝবে যে কোন রেজাল্টটা কোন ছাত্রের? এদের যুক্ত করার বা লিঙ্ক করার উপায়টা কি? এখানেই কি বা কি এর খেলা শুরু? এক্স্যাক্টলি। এই লিঙ্ক তৈরির কাজটাই করে কি। প্রথমে আসি প্রাইমারি কি নিয়ে। মানে প্রাইমারি কি। প্রাইমারি কি হলো একটা টেবিলের সেই ফিল্ড যার মান প্রত্যেকটা রেকর্ডের জন্য অদ্বিতীয় বা ইউনিক। ইউনিক আর কখনো ফাঁকা বা নাল হতে পারবে না। একদম। এর কাজ হলো টেবিলের প্রত্যেকটা রেকর্ডকে আলাদাভাবে শনাক্ত করা। আমাদের স্টুডেন্টস টেবিলে প্রাইমারি কি হতে পারে বলুন তো? অবশ্যই রোল বা স্টুডেন্ট আইডি, কারণ দুজন ছাত্রের রোল নম্বর কখনো এক হতে পারে না, কিন্তু নাম তো একই হতে পারে। একদম ঠিক। এখন আসি ফরেন কি এর ব্যাপারে। মানে ফরেন কি। ফরেন কি হলো দুটো টেবিলের মধ্যে সম্পর্ক তৈরির সেতু। সেতু? হ্যাঁ। যখন একটি টেবিলের প্রাইমারি কি, যেমন স্টুডেন্টস টেবিলের রোল অন্য একটি টেবিলে, ধরুন রেজাল্টস টেবিলে, সাধারণ একটি ফিল্ড হিসেবে ব্যবহৃত হয়, তখন দ্বিতীয় টেবিলে ওই ফিল্ডটিকে বলা হয় ফরেন কি। রেজাল্টস টেবিলের রোল দেখেই আমরা বুঝতে পারবো ওই রেজাল্টটা কোন ছাত্রের। ও আচ্ছা। তার মানে স্টুডেন্টস টেবিলের রোল হলো রাজা, মানে প্রাইমারি কি। আর সেই রোল যখন রেজাল্টস টেবিলে অতিথি হিসেবে যায়, তখন সে হয়ে যায় ফরেন কি। আর এটাই দুটো টেবিলের মধ্যে সংযোগ স্থাপন করে। দারুণ। এখন এই যে রিলেশন তৈরি করা, এর কি কোনো শর্ত আছে? যে কোনো দুটো টেবিলের মধ্যে কি রিলেশন করে দেওয়া যায়? না, এ দুটো সুস্পষ্ট শর্ত আছে যা সৃজনশীল প্রশ্নের উত্তরের জন্য লিখতেই হবে। কি? প্রথমত, দুটি টেবিলের মধ্যে একটি কমন ফিল্ড থাকতে হবে, যেমন আমাদের ক্ষেত্রে রোল দ্বিতীয়ত, উভয় টেবিলে ওই কমন ফিল্ডের ডেটা টাইপ এবং সাইজ একই হতে হবে। এই রিলেশনেরও তো আবার প্রকারভেদ আছে, তাই না? 1 to 1, 1 to many, এগুলো একটু উদাহরণ দিয়ে বললে ভালো হয়। অবশ্যই। ধরুন একজন ছাত্রের একটাই রেজিস্ট্রেশন আইডি থাকে, তাহলে স্টুডেন্টস টেবিলের সাথে রেজিস্ট্রেশন টেবিলের সম্পর্ক হবে 1 to 1। আচ্ছা। আবার আমাদের কলেজের একজন ডিপার্টমেন্ট হেড একাধিক শিক্ষককে পরিচালনা করেন, কিন্তু একজন শিক্ষকের একজনের ডিপার্টমেন্ট হেড থাকেন। এটা হলো 1 to many রিলেশনের উদাহরণ। ঠিক। আর সবচেয়ে পেঁচানো যেটা লাগে, মেনি টু মেনি রিলেশন। যেমন একজন ছাত্র
একাধিক বিষয় পড়তে পারে, আবার একটি বিষয়ে একাধিক ছাত্র পড়তে পারে। ঠিক, এই মেনি টু মেনি রিলেশন সরাসরি দুটি টেবিলের মধ্যে তৈরি করা যায় না। এর জন্য তৃতীয় একটি টেবিলের প্রয়োজন হয়। একটা নতুন টেবিল। হ্যাঁ, যাকে বলে জাংশন টেবিল বা ব্রিজ টেবিল। যেমন ছাত্র আর বিষয়ের জন্য আমরা এনরোলমেন্ট নামে একটা নতুন টেবিল বানাতে পারি। সেই টেবিলে শুধু দুটো কলাম থাকবে, স্টুডেন্ট আইডি আর সাবজেক্ট আইডি। এর মাধ্যমেই মেনি টু মেনি সম্পর্কটা স্থাপিত করা হয়। আচ্ছা, আমাদের কলেজের ডেটাবেজের কাঠামো তো দাঁড়িয়ে গেল, টেবিল আছে, রিলেশনও আছে। এখন আমি যদি ডেটাবেস থেকে কোনো তথ্য বের করতে চাই, ধরুন আমি জানতে চাই আমাদের কলেজের যেসব ছাত্রছাত্রী ঢাকায় থাকে তাদের নাম ও ফোন নম্বর দেখাও। এই কথাটা আমি ডেটাবেসকে কিভাবে বলবো? এর সাথে কথা বলার ভাষাটা কি? সেই ভাষাটাই হলো এসকিউএল বা স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এসকিউএল। হ্যাঁ, এটা ব্যবহার করেই আমরা ডেটাবেসকে বিভিন্ন নির্দেশ বা কোয়েরি পাঠাই। এটা অনেকটা ডেটাবেসের সাথে কথা বলার মতো। পরীক্ষার জন্য তো এসকিউএল কমান্ডের প্রকারভেদগুলো খুব গুরুত্বপূর্ণ। ডিডিএল আর ডিএমএল, এই দুটো কি? ডিডিএল মানে ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। এটা দিয়ে ডেটাবেসের কাঠামো বা স্ট্রাকচার তৈরি বা পরিবর্তন করা হয়। মানে বাড়ির নকশা তৈরির মতো। ঠিক, যেমন নতুন টেবিল তৈরি করার জন্য ক্রিয়েট টেবিল কমান্ড। আর ডিএমএল মানে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এটা দিয়ে টেবিলের ভেতরের ডেটা নিয়ে কাজ করা হয়, যেমন ডেটা খোঁজার জন্য সিলেক্ট, নতুন ডেটা ঢোকানোর জন্য ইনসার্ট বা ডেটা মোছার জন্য ডিলিট। এটা হলো বাড়ির ভেতরের আসবাবপত্র সাজানো বা সরানোর মতো। একদম। তার মানে আমার আগের প্রশ্নটার ঢাকায় থাকা ছাত্রছাত্রীদের নাম ও ফোন নম্বর দেখাও, এটার জন্য একটা এসকিউএল কমান্ড লেখা সম্ভব। অবশ্যই। কমান্ডটা হবে অনেকটা এরকম: সিলেক্ট স্টুডেন্ট নেম, ফোন নো, ফ্রম স্টুডেন্টস, ওয়ের অ্যাড্রেস ইকুয়ালস ঢাকা। সিলেক্ট, ফ্রম, ওয়্যার। হ্যাঁ, সিলেক্ট দিয়ে আমরা বলছি কি কি ফিল্ড দেখতে চাই, ফ্রম দিয়ে বলছি কোন টেবিল থেকে দেখতে চাই, আর ওয়ের দিয়ে আমরা শর্তটা বলে দিচ্ছি। আর যদি ডেটা সাজাতে চাই? ডেটাকে কোনো ক্রমে সাজাতে চাইলে, যেমন রোল নম্বর অনুযায়ী শেষে অর্ডার বাই রোল নো এএসসি যোগ করতে হয়। বেশ সোজা তো। এখন আরেকটা বিষয়, যদি আমাদের কলেজে 50,000 ছাত্রছাত্রী থাকে, তাহলে একটা নির্দিষ্ট ডেটা খুঁজে বের করতে তো অনেক সময় লাগার কথা। ডেটাবেজের গতি বাড়ানোর জন্য কি কোনো বিশেষ ব্যবস্থা আছে? আমি সর্টিং আর ইন্ডেক্সিং নামে দুটো শব্দ শুনেছি। চমৎকার প্রশ্ন। দুটোই ডেটা ব্যবস্থাপনার সাথে জড়িত, কিন্তু তাদের কাজের ধরন সম্পূর্ণ আলাদা। সর্টিং হলো টেবিলের ডেটাগুলোকে ভৌতভাবে বা ফিজিক্যালি নতুন করে সাজিয়ে ফেলা। মানে রোল নম্বর অনুযায়ী সব রেকর্ডকে পরপর সাজিয়ে রাখা। হ্যাঁ, এটা খুব সময় সাপেক্ষ একটা কাজ। অন্যদিকে ইন্ডেক্সিং হলো বইয়ের শেষে থাকা সূচিপত্রের মতো। বইয়ের সূচিপত্রের উপমাটা দারুণ। সূচিপত্র তো পুরো বইটাকে নতুন করে সাজায় না, শুধু বলে দেয় কোন টপিক কত নম্বর পৃষ্ঠায় আছে। একদম। ইন্ডেক্সিংও সেভাবে কাজ করে। ইন্ডেক্সিং মূল ডেটা টেবিলকে অপরিবর্তিত রেখে নির্দিষ্ট কলমের, যেমন রোল নম্বরের উপর ভিত্তি করে একটি আলাদা ছোট সূচি ফাইল তৈরি করে। তাতে লাভটা কি হয়? যখন আমরা রোল নাম্বার দিয়ে কিছু খুঁজি, ডেটাবেজ আর পুরো 50,000 রেকর্ডের টেবিলটা না ঘেটে সরাসরি ওই ছোট ইন্ডেক্স ফাইলটা দেখে ডেটার সঠিক অবস্থান খুঁজে বের করে। ও আচ্ছা, এতে ডেটা খোঁজার গতি বহুগুণে বেড়ে যায়। ঠিক তাই। তার মানে সর্টিং ডেটাকে সরাসরি গোছায়, আর ইন্ডেক্সিং হলো ডেটা খুঁজে বের করার একটা শর্টকাট ম্যাপ। পরিষ্কার হলো। সব শেষে আসে নিরাপত্তার বিষয়টি। আমাদের ছাত্রছাত্রীদের এত ব্যক্তিগত তথ্য, এটা তো সুরক্ষিত রাখা খুব জরুরি। এখানে এনক্রিপশন শব্দটা শুনি, এটা কি? ডেটা সুরক্ষার জন্য এনক্রিপশন একটি অপরিহার্য প্রক্রিয়া। এতে সাধারণ পাঠযোগ্য ডেটা, যাকে আমরা প্লেন টেক্সট বলি, প্লেন টেক্সট, হ্যাঁ, তাকে একটি বিশেষ গাণিতিক প্রক্রিয়া বা অ্যালগোরিদম ব্যবহার করে পাঠের অযোগ্য বা দুর্বোধ্য ডেটায় রূপান্তর করা হয়। এই দুর্বোধ্য ডেটাকে বলা হয় সাইফার টেক্সট। সাইফার টেক্সট। তার মানে যদি কোনো হ্যাকার ডেটাবেস অ্যাক্সেস করেও ফেলে, সে এই সাইফার টেক্সট থেকে মূল তথ্য উদ্ধার করতে পারবে না। এই পুরো প্রক্রিয়াকে বলা হয় ক্রিপ্টোগ্রাফি। সৃজনশীলের ক নম্বর প্রশ্নের জন্য এই সংজ্ঞাগুলো খুব জরুরি। তাহলে সব মিলিয়ে যদি আমরা একবার গুছিয়ে দেখি, ডেটাবেজের ভিত্তি হলো টেবিল।
ডেটার পুনরাবৃত্তি কমাতে একাধিক টেবিলের মধ্যে কি ব্যবহার করে রিলেশন তৈরি করা হয়, যা RDBMS এর মূল ভিত্তি। SQL ভাষা দিয়ে এই ডেটাবেস থেকে তথ্য আদান-প্রদান করা হয়, ইন্ডেক্সিং এই প্রক্রিয়াকে দ্রুত করে আর এনক্রিপশন একে সুরক্ষিত রাখে। খুবই গোছানো সারসংক্ষেপ। এখন পরীক্ষার কথায় আসা যাক। হ্যাঁ, এটাই সবচেয়ে জরুরি। সৃজনশীল প্রশ্নগুলো সাধারণত কেমন হয় এই অধ্যায় থেকে? উদ্দীপকে সাধারণত 2 বা 3টে টেবিল দেওয়া থাকে। সবচেয়ে কমন প্রশ্নগুলো হল টেবিলগুলোর মধ্যে কি ধরনের রিলেশন সম্ভব তা চিত্রসহ ব্যাখ্যা করা, আচ্ছা, প্রাইমারি কি ও ফরেন কি চিহ্নিত করা, টেবিলের বিভিন্ন ফিল্ডের ডেটাটাই বর্ণনা করা এবং নির্দিষ্ট শর্ত দিয়ে ডেটা খুঁজে বের করার জন্য SQL কোয়েরি লেখা। উত্তর লেখার সময় কোন বিষয়গুলোতে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি মনোযোগ দেবে? রিলেশন ব্যাখ্যা করার সময় অবশ্যই 2টো টেবিল এঁকে কমন ফিল্ডের মধ্যে লাইন টেনে সম্পর্কটা দেখিয়ে দিতে হবে। আর সম্পর্ক তৈরির 2টো শর্ত উল্লেখ করতে হবে। অবশ্যই কমন ফিল্ড আর একই ডেটা টাইপ এটা উল্লেখ করতেই হবে। আর SQL কমান্ড লেখার সময় সিনট্যাক্স যেন শতভাগ সঠিক থাকে। কমা, সেমিকোলন, সিঙ্গেল কোটেশন এই ছোট ছোট বিষয় খুব সতর্ক থাকতে হবে। এখানেই বেশিরভাগ নম্বর কাটা যায়। ঠিক। আর বহুনির্বাচনী বা MCQ এর জন্য কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসবেই বলা যায়? কয়েকটা বিষয় থেকে প্রশ্ন প্রায় প্রতি বছরই আসে, যেমন DBMS ও RDBMS এর পূর্ণরূপ, প্রাইমারি কি এবং ফরেন কির বৈশিষ্ট্য, কোনটি DDL বা কোনটি DML কমান্ডের উদাহরণ, বিজ্ঞানী EF কোডের নাম ও সাল। হ্যাঁ 1970, সর্টিং ও ইন্ডেক্সিংয়ের মূল পার্থক্য, এনক্রিপশন ও সাইফার টেক্সট কি, এবং ইয়েস/নো ডেটা টাইপের মেমোরি সাইজ। 1 বাইট। একদম। তাহলে পরীক্ষার ঠিক আগের মুহূর্তে একজন শিক্ষার্থীর জন্য আপনার শেষ পরামর্শ কি হবে? প্রথমত, বইয়ের উদাহরণে দেয়া টেবিলগুলো দেখে রিলেশন তৈরির অনুশীলন করতে হবে। দ্বিতীয়ত, ক্রিয়েট টেবিল এবং সিলেক্ট ফ্রম ওয়্যার এই বেসিক SQL কমান্ডগুলো কয়েকবার খাতায় লিখে অভ্যাস করতে হবে, যাতে সিনট্যাক্সটা মাথায় গেঁথে যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হল শুধু মুখস্থ না করে নিজের কলেজের ডেটাবেজের কথা চিন্তা করে বা কোনো বাস্তব উদাহরণের সাথে মিলিয়ে পড়লে পুরো ধারণাটা অনেক বেশি পরিষ্কার এবং স্থায়ী হবে। খুবই কার্যকরী পরামর্শ। আমাদের আজকের আলোচনা প্রায় শেষের দিকে। আমরা শিখলাম কিভাবে ডেটাবেস ব্যবহার করে তথ্যকে সংগঠিত ও নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু যাওয়ার আগে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। অবশ্যই। আমরা তো না হয় কলেজের ডেটাবেস বানালাম, কিন্তু একবার ভাবুন তো, ফেসবুক, গুগল বা আমাদের সরকারের কাছে আমাদের প্রত্যেকের যে বিশাল ব্যক্তিগত ডেটাবেস সংরক্ষিত আছে, সেই তথ্যের শক্তি কতটা? এটা একটা ভাবনার বিষয়। এই ডেটা আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পছন্দে, এমনকি আমাদের ভবিষ্যতে কী ধরনের প্রভাব ফেলতে পারে? এই বিপুল পরিমাণ তথ্যের নিয়ন্ত্রণ আসলে কার হাতে থাকা উচিত? ব্যক্তির নিজের, কর্পোরেশনের নাকি রাষ্ট্রের?